all good evening. So this is not a formal academic discussion. So I want to take the class Bengali version so that our guardians also can apprehend. Any problem? আচ্ছা, সকলের উদ্দেশ্য বলছি, আমরা যে ডিসকাশনটা আজকে করতে এসেছি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিসের উপরে? অনেকগুলো বিষয় আছে, বিজনেস দ্যাট উই শুড নো। সেটা হচ্ছে একটা ফায়ার, একটা হচ্ছে স্নেক, একটা হচ্ছে ডগ বাইট বা ডগ। তো আমি নেব ডগ বাইটের ব্যাপারটা বোঝানোর জন্য আমি এখানে এসেছি। তো আমরা শুরু করছি একটা ভিডিও দেখে। আমি এই ভিডিওটা প্রথমে একবার চালাবো, তারপরে একটা ডিসকাশন করবো, লাস্টলি সেম ভিডিও আর একবার চালাবো। তারপরে যদি কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞাসা করবো। ঠিক আছে? আপনারা সকলে শুনবেন। আপনারা কি ছেলে লাগে? ঠিক আছে। ক্যানাইন র্যাবিস বা কুকুরের জলাতঙ্কের এই বিস্তারিত বৈজ্ঞানিক বিশ্লেষণে সবাইকে স্বাগতম। একদম ভেতরের দিকগুলো নিয়ে আলোচনা করব। জলাতঙ্ক খুবই ভয়ঙ্কর একটি রোগ। ক্যানাইন র্যাবিস বা কুকুরের জলাতঙ্কের এই বিস্তৃত বৈজ্ঞানিক বিশ্লেষণে সবাইকে স্বাগতম। একজন ভেটেরিনেরিয়ান এবং জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে আজ আমি ক্যানাইন র্যাবিসের একদম ভেতরের দিকগুলো নিয়ে আলোচনা করব। জলাতঙ্ক খুবই ভয়ঙ্কর একটি রোগ, কিন্তু সঠিক জ্ঞান এবং প্রস্তুতির মাধ্যমে এটি শতভাগ প্রতিরোধযোগ্য। চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার এজেন্ডা হলো, প্রথমে আমরা এই ভাইরাসের প্রকৃতি জানব, এরপর আক্রান্ত কুকুর চেনার উপায়, প্রতিরোধের কৌশল, তাৎক্ষণিক ফার্স্ট এইড এবং সবশেষে জীবন রক্ষাকারী পোস্ট এক্সপোজার প্রোটোকলগুলো নিয়ে কথা বলব। আচ্ছা, প্রথমেই চলুন দেখে নিই এই ভাইরাসটি কোনো স্তন্যপায়ী প্রাণীর শরীরে ঢোকার পর ঠিক কী ঘটনা ঘটায়। একটু কল্পনা করুন, বুলেটের মতো দেখতে এই মিসা ভাইরাস কিন্তু রক্ত দিয়ে ছড়ায় না। এটি খুব নীরবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রে ঢুকে পড়ে। তারপর দিনে প্রায় 50 থেকে 100 মিলিমিটার গতিতে রেট্রোগ্রেড ফাস্ট অ্যাক্সোনাল ট্রান্সপোর্টের মাধ্যমে ধীরে ধীরে মস্তিষ্কের দিকে এগোতে থাকে। আক্ষরিক অর্থে এটা একটা স্নায়বিক টাইম বোমা, যা যতক্ষণ না মস্তিষ্কে পৌঁছাচ্ছে ততক্ষণ নিজের কাজ চালিয়ে যায়। এখন জননিরাপত্তার সবচেয়ে বড় ধাপটি হলো এই স্নায়বিক সংক্রমণ কুকুরের আচরণে কিভাবে ফুটে ওঠে তা চিনতে পারা। একটা প্রচলিত ভুল ধারণা আছে যে জলাতঙ্ক আক্রান্ত কুকুর মানেই সে সবসময় আক্রমণাত্মক হবে বা পাগলের মতো কামড়াতে আসবে। হ্যাঁ, ফিউরিয়াস বা ক্ষিপ্র দশায় এমনটা হয়। তখন কুকুর অকারণে আক্রমণ করে বা পাথর মাটির মতো অখাদ্য হয়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাস্তবে এর চেয়ে অনেক বেশি দেখা যায় ডাম্প বা প্যারালাইটিক দশা। এই দশায় কুকুর একদম চুপচাপ হয়ে যায়, নিচের চোয়াল ঝরে পড়ে, গলার স্বর বদলে যায় বা একেবারে বন্ধ হয়ে যায়। কুকুরটা কিছু বিরতিই করে না। দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এটাকে কুকুরের গলায় হাড় আটকে যাওয়ার সমস্যা ভেবে ভুল করেন আর হাত দিয়ে বের করতে গিয়ে চরম বিপদে পড়েন। আমাদের অবশ্যই কিছু মারাত্মক ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। প্রথমত, হাইড্রোফোবিয়া বা জলভীতি কিন্তু মানুষের উপসর্গ, কুকুরের নয়। দ্বিতীয়ত, এই ভাইরাস রক্ত, প্রস্রাব বা মলের মাধ্যমে ছড়ায় না, এটা ছড়ায় কেবল লালা এবং স্নায়ুর মাধ্যমে। আর কোনো দামি ব্রিডের কুকুর প্রাকৃতিকভাবে এই ভাইরাস থেকে মুক্ত, এটা ভাবার কোনো কারণ নেই। সবচেয়ে জরুরি কথা, কোনো বিকল্প বা হোমিওপ্যাথিক ওষুধ কখনোই তাৎক্ষণিক মেডিকেল ভ্যাকসিনের বিকল্প হতে পারে না, একেবারে অসম্ভব। তো এই পর্যায়ে আমরা দেখব সম্ভাব্য সংক্রমিত প্রাণীদের আশেপাশে থাকার সময় ঠিক কী ধরনের সতর্কতামূলক কৌশল আমাদের মেনে চলা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো কঠোর শারীরিক দূরত্ব বজায় রাখা। রাস্তার কুকুর বা বন্য প্রাণীদের অকারণে খাবার দিতে যাওয়া বা আদর করতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। দূর থেকে তাদের আচরণ খেয়াল করতে হবে। যদি দেখা যায় কোনো বন্যপ্রাণীর মানুষের প্রতি ভয় একদম কমে গেছে বা কোনো কুকুর তার জায়গা নিয়ে অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করছে, তবে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। কোনো সন্দেহভাজন কুকুরকে খালি হাতে ধরার তো প্রশ্নই আসে না।
এর বদলে প্রফেশনালদের ডাকতে হবে, যারা নন কন্ট্যাক্ট পুল ব্যবহার করে এদের ধরবে এবং বাধ্যতামূলক 10 দিনের কোয়ারেন্টাইন পর্যবেক্ষণে রাখবে। কিন্তু দুর্ভাগ্যবশত যদি কোনো কামড় বা আঁচড়ের ঘটনা ঘটেই যায়, তখন কি হবে? এখানেই আসে আমাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইডের প্রোটোকল। এই সংখ্যাটি একেবারে মাথায় গেঁথে নিতে হবে। 15 মিনিট হল সেই ন্যূনতম সময়, যে সময় ধরে কামড়ের জায়গাটি ক্ষারীয় সাবান এবং তীব্র বেগে প্রবাহমান জল দিয়ে একটানা ধুতে হবে। কেন জানেন? কারণ এই জলের তোল আর সাবান ভাইরাসের লিপিড আবরণটাকে আক্ষরিক অর্থে ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ভাইরাসটাকে ধুয়ে বের করে দেয়। চলুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই প্রোটোকলটা ধাপে ধাপে বুঝে নিই। কামড় বা আছড়ের পর 1 সেকেন্ডও দেরি করা যাবে না। ওই যে বললাম, 15 মিনিট ধরে সাবান জল দিয়ে ধোয়ার পর ক্ষতের ওপর 70% ইথানল সলিউশন বা পভিডন আয়োডিন লাগাতে হবে। এটা ভাইরাসের বাকি কার্যক্ষমতা নষ্ট করে দেবে। আর সবচেয়ে ভাইটাল পয়েন্ট হলো, ক্ষতস্থানটি খোলা রাখতে হবে। কোনো শক্ত ব্যান্ডেজ বা সুন্দর দেখার জন্য তাৎক্ষণিক সেলাই দেওয়া যাবে না, কারণ বাতাস চলাচল বন্ধ হলে সেখানে ইনফেকশনের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এই তাৎক্ষণিক প্রথত পরিচর্যার পর জীবন বাঁচানোর পরবর্তী এবং সবচেয়ে ক্লিনিক্যাল ধাপটি হলো পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস বা সংক্ষেপে পিইপি। এই পিইপি জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো একটি অত্যন্ত কার্যকরী ইমার্জেন্সি ক্লিনিক্যাল সুরক্ষা বলয়। এখানে অ্যাক্টিভ ভ্যাকসিন এবং প্যাসিভ ইমিউনোগ্লোবুলিন একসাথে ব্যবহার করে শরীরে ইমিউন রেসপন্স তৈরি করা হয়। ভাইরাসটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢোকার আগেই এই চিকিৎসা ব্যবস্থা ভাইরাসের বিরুদ্ধে এক প্রকার দৌড় প্রতিযোগিতায় নেমে তাকে নিষ্ক্রিয় করে দেয়। এই ক্লিনিক্যাল টাইমলাইনটি একটু খেয়াল করুন। ক্যাটাগরি 3 বা তীব্র কামড়ের ক্ষেত্রে একদম ডে 0 অর্থাৎ আঘাতের প্রথম দিনে হিউম্যান রেবিস ইমিউনোগ্লোবুলিন বা HRIG প্রয়োগ করা একেবারে বাধ্যতামূলক। এটা সরাসরি ক্ষতের ভেতরে এবং চারপাশে ইনজেক্ট করতে হয়, যাতে ভাইরাস সংস্পর্শে আসা মাত্র মারা যায়। আর যাদের আগে ভ্যাকসিন দেওয়া নেই, তাদের জন্য ওই প্রথম দিন থেকে শুরু করে 3, 7, 14 এবং 28তম দিনে ইন্ট্রামাসকুলার ভ্যাকসিনের কোর্সটা পুরোপুরি শেষ করতে হয়। আর হ্যাঁ, এই পুরো প্রক্রিয়ায় স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো কিন্তু ভীষণ জরুরি। ঘটনা ঘটার পরপরই তাদের রিপোর্ট করতে হবে। এর ফলে ঝুঁকির মাত্রাটা ঠিক মতো বোঝা যায়, কামড়ানো প্রাণীটির ওই 10 দিনের পর্যবেক্ষণ নিশ্চিত করা যায় এবং সবচেয়ে বড় কথা, সঠিক পিইপি চিকিৎসার দ্রুত অনুমোদন পাওয়া যায়। আমাদের আজকে এই পুরো আলোচনার মূল কথা একটাই, এই চরম সত্যটা আমাদের মানতেই হবে। ক্লিনিক্যাল লক্ষণ একবার প্রকাশ পেয়ে গেলে জলাতঙ্ক শতভাগ প্রাণঘাতী। পৃথিবীতে এর কোনো চিকিৎসা নেই, কিন্তু সঠিক সময় ভ্যাকসিন আর পোস্ট এক্সপোজার প্রোটোকল মেনে চললে এটা আবার ঠিক শতভাগ প্রতিরোধযোগ্য। তাহলে শেষ করার আগে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যাই। আধুনিক বিজ্ঞানের কল্যাণে যখন আমরা জানি যে এই রোগটা শতভাগ ঠেকানো সম্ভব, তখন 2030 সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের যে বৈশ্বিক লক্ষ্য, সেটা পূরণের দৃষ্টিভঙ্গি কি বদলানো উচিত নয়? শুধু মানুষ আক্রান্ত হলে চিকিৎসা না করে এর মূল বাহক অর্থাৎ ওই রাস্তার কুকুরদের গণহারে ভ্যাকসিন দেওয়ার ওপর কি আমাদের আরো বেশি জোর দেওয়া উচিত নয়? বোঝা গেল মোটামুটি ধারণা হয়েছে। এবার আমি কিছু জিনিস হাইলাইট করে দিতে চাইছি। আমরা আজকে একটা যে কথা বলছি সেটা হচ্ছে রেবিস। 100% ফ্যাটাল রেট। আবার এটা আবার 100% কিউরেবল। প্রিভেন্টেবল, সরি। তাহলে আজকে আমরা একটা ডিজিজ নিয়ে কথা বলছি, আমরা একটা অসুখ যেটা যার কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু সেটা 100% প্রিভেন্ট করা যায়। তাহলে আমাদেরকে এটা সচেতন হতে হবে, কি করতে হবে সেই ব্যাপারটা জানার জন্য। তাহলে রেবিস ছড়ায় একমাত্র কুকুরের কামড়ে, শেয়ালের কামড়ে বা যে কোনো বন্য প্রাণী তাদের কামড়ের মাধ্যমে রেবিস ছড়াতে পারে।
কিন্তু তার মানে এই নয় যে যখনই যে কোনো বন্য প্রাণী যদি কামড়ে দেয় বা কুকুর কামড়ে দেয় সেখান থেকে রেবিস হয়ে যাবে। তাহলে আমাদেরকে চিনতে হবে কার মধ্যে অসুখটা আছে আর কার মধ্যে অসুখটা নেই, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, রেবিস মোটামুটি কোনো জায়গায় আসলে বা কামড়ে দিলে কোনো পাগল কুকুর, সমস্যাটা হচ্ছে যতক্ষণ না ওটা মাথায় পর্যন্ত যাচ্ছে, ব্রেন পর্যন্ত যাচ্ছে আমাদের লাভ দিয়ে, ততক্ষণ কোনো লক্ষণ থাকবে না, কিছু হয় না। মেন কথা যেটা একদম সিম্পল ভাবে বলে দিচ্ছি, এই অসুখটা কাদের হয়? মেনলি হয় বন্য প্রাণী কুকুরের ক্ষেত্রে। তাহলে আমি বুঝবো কি করে একটা সুস্থ কুকুর আর একটা অসুস্থ কুকুরের মধ্যে পার্থক্যটা বুঝবো কি করে? আগের ভিডিওটায় যেটা বলা হয়েছে, যদি দেখি কোনো কুকুর অস্বাভাবিক আচরণ করছে, অস্বাভাবিক আচরণ মানে যে কুকুরটা আমি রোজ দেখতাম শান্তভাবে বসে থাকতো, আজকে হঠাৎ করে তেড়ে তেড়ে আসছে, কামড়াতে আসছে, বা অস্বাভাবিকভাবে চিৎকার করছে, মুখ দিয়ে লালা করছে, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, সহজ কথায় যাকে দেখে মনে হচ্ছে ও পাগল হয়ে গেছে। যদি মনে হয় কোনো কুকুর পাগল হয়ে গেছে, তার থেকে দূরে দূরে থাকতে হবে। তাকে আমি আদর করতে যাব না, তাকে আমি খাবার দিতে যাব না, বরঞ্চ তাকে দূর থেকে দেখার চেষ্টা করবো ও কি এমনি ছোটাছুটি করছে নাকি সত্যি সত্যি কোনো অসুখ হয়েছে, সেটা বুঝে তার থেকে সেফ ডিস্টেন্স মেনটেন করতে হবে। এবার হচ্ছে যে এই পাগল কুকুরের দুটো লক্ষণ আছে, হয় সেটা চারিদিকে দৌড়ে বেড়াবে, যাকে তাকে কামড়াতে যাবে, চিৎকার করবে, মুখ দিয়ে লালা ঝরবে, এইরকম হবে, অথবা সে কোনো একটা নিরিবিলি জায়গায় চুপচাপ লুকিয়ে থাকবে, যার মধ্যে সে কোনো আওয়াজও করবে না, সে ছুটোছুটিও করবে না, সে আলো থেকে দূরে থাকবে, জল থেকে দূরে থাকবে, হাওয়া থেকে দূরে থাকবে। সব মানুষের যেখানে যাওয়া আছে, মানুষ যেখানে যেতে পারে সেই সব জায়গা থেকে একটু দূরে লুকিয়ে থাকবে। তাহলে যদি দেখা যায় কোনো কুকুর দূরে আছে, অন্য কুকুরের সঙ্গে মিশছে না, তাকে গিয়ে আদর করা যাবে না। কে জানে তাকে তার মধ্যে হয়তো থাকতে পারে অসুখটা, তাকে 10 দিন দেখতে হবে। একটা নিয়ম বলে দিচ্ছি, যদি কোনো কুকুর পাগল হয়ে থাকে তার আয়ু 10 দিন। যদি 10 দিন পর্যন্ত দেখলাম আজকে দেখেছি ওখানে একটা কুকুর আছে লুকিয়ে, তাহলে আমি তাকে ঘাঁটাবো না, আমি সেই দিনটা ক্যালেন্ডারে মার্ক করে নেবো। যদি দেখি 10 দিন পরেও সে ওইভাবে আছে, তাহলে তার অন্য সমস্যা, সেটা সে পাগল হয়ে যায়নি, তাহলে তখন কোনো অসুবিধা নেই। দূর থেকে খাবার টাবার এমনি তার আগে থেকে দেওয়া দরকার, দূর থেকে খাবার দেবো কিন্তু কাছে যাবো না। যদি সে কামড়ে দেয়, তার লালা যদি লেগে যায় তাহলে বিষ হতে পারে। এই জন্যই বলছি, যদি কোনো কুকুর কামড়াতে আসছে তার থেকে দূরে থাকবো, আর যদি কোনো কুকুর এতই শান্ত হয়ে গেছে দেখে অস্বাভাবিক মনে হচ্ছে যে লেজও নাড়ছে না কিছু না, তার থেকেও দূরে থাকবো। ঠিক আছে? এবার আসছে অনেক এত কিছু করার পরেও যদি কোনো কুকুর আঁচড়ে দেয় বা কামড়ে দেয় তখন কি করণীয়? সব কুকুর আঁচড়ে দিলে, বাড়িতেও আমাদের কুকুর আছে, পোষা আছে, সেও এসে বাড়ির মধ্যে আঁচড়ে দেয়, কামড়ে দেয়, আবার খাওয়াতে যায়, মুখের ভেতর হাত দিয়ে লালা লাগে, সব কুকুর থেকে কিন্তু বিপদ নেই। সেটা এবার বুঝতে হবে যে কি কি হচ্ছে। এটাতে বলা হচ্ছে 10 দিন, 10 দিন দেখতে হবে। যদি 11তম দিনও বেঁচে থাকে তাহলে সে পাগল হয়নি, তার থেকে জলাতঙ্ক অসুখের কোনো বিপদ নেই। যদি 10 দিনের আগে বা 10 দিনের মধ্যে মারা গিয়ে থাকে তাহলে জানতে হবে ওটা ছিল, সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে। এবং যদি আজকাল কামড়ানোর কেস থাকে, যেদিনই হবে ওটা সেদিন কিন্তু সেদিনই ব্যবস্থা নিতে হবে, ভ্যাকসিন সেদিন থেকেই দিতে হবে। তাহলে কি করা হবে? এরকম যদি কুকুর হয়তো বাড়ির কাছে চলে এসেছে, তাকে আমি লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টা করবো না। যদি কামড়ে দেয় তাহলে যেমন আছে সে চুপচাপ এক জায়গায় থাকবে, দূর থেকে তাকে খাবার টাবার দিয়ে দেবো, কিন্তু কাছে যাবো না। এবার হচ্ছে গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ার বলতে কি বোঝায়? হঠাৎ কোনো ঘটনা ঘটে গেছে, ওরা হয়তো কামড়ে দিয়েছে, ডাক্তারের ওখানে যাওয়ার আগে ডাক্তারবাবু গত সন্ধ্যার দিকে কামড়ে দিয়েছে, এখন কোন রাত থেকে কোথায় কি করবো, এই সময়টাকে বলে ইনসিডেন্ট ঘটা, অ্যাক্সিডেন্ট ঘটা এবং তারপর থেকে ডাক্তারের কাছে যাওয়া, এর মাঝের যে সময় তাকে বলা হয় গোল্ডেন আওয়ার। তখন কি করতে হয়? ওখানে ভিডিওটা বলা হয়েছে 15 মিনিট।
যেই কামড়ে দেবে বা আঁচড়ে দেবে সেই জায়গাটা ধুতে হবে। কতক্ষণ ধোবো? 15 মিনিট মিনিমাম ধুতে হবে। 15 মিনিটের বেশি, কিন্তু 15 মিনিটের কম নয়। কেমন জল দিয়ে দেবো? একদম রানিং ট্যাপ ওয়াটার খুলে দেবো বা টিউবওয়েলের ওখানে নিচে দাঁড়াবো, কেউ একজন পাম্প করতে থাকবে, 15 মিনিট ধরে ওই জল দিয়ে ধুতে থাকবো। আর তার সঙ্গে ডিটারজেন্ট, কোনো হ্যান্ড ওয়াশ না, আমাদের ব্যাগে ব্যাগে যে হ্যান্ড ওয়াশ আছে এইসব দিয়ে না, কোনো কসমেটিক সাবান দিয়ে না, ধুতে হবে কাপড় কাচা সাবান দিয়ে। সেই দিয়ে রোদে রোদে ধুতে হবে এবং 15 মিনিট ধরে ধুতে হবে। বোঝা গেছে? কুকুর যদি আঁচড়ে দেয়, বিড়াল যদি আঁচড়ে দেয়, কামড়ে দেয়, সেই জায়গাটা ধুতে হবে কোনো নর্মাল গায়ে মাখা সাবান দিয়ে না, কাপড় কাচা সাবান দিয়ে, সার্ফ দিয়ে, ডিটারজেন্ট দিয়ে, কড়া জিনিস দিয়ে ধুতে হবে। আর যে ধোয়া হয়ে গেল 15 মিনিট, তারপরে ডেটল বা কোভিড-19 বিটাডিন এইসব দিয়ে ওটা লাগিয়ে দিতে হবে। আর ঘাকে সেলাই করা যাবে না, ব্যান্ডেজ দেওয়া যাবে না, খোলা রাখতে হবে যতক্ষণ না ডাক্তারবাবুকে দেখাতে হবে। এটা গেল প্রাথমিক। বাড়িতে নিজেরা কি করলাম? এরপরে হচ্ছে তাহলে কামড়ে দিলে আজকে দিলে কি ভ্যাকসিন দিতে হবে? এই প্রশ্নটা ভ্যাকসিন নিয়ম হচ্ছে যদি রক্ত বেরোয়, বাড়ির বেড়ালটা হালকা করে আঁচড়ে দিল, শুধু চামড়াটা একটু মানে হয়ে গেছে, ছড়ে গেছে, কিন্তু রক্ত বেরোয়নি বা সে স্বাভাবিক আছে, কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে? ভয় পাওয়ার দরকার নেই। বাড়ির কুকুরটা, পাড়ার কুকুরটা বিস্কুট খাওয়াতে গেছি, সে পা দিয়ে উপরে উঠে পড়েছে, হাতে একটু লেগেছে, ওই দিয়ে ভয় পাওয়ার দরকার নেই। যদি কামড়ালো বা আঁচড়ানোর সাথে সাথে যদি রক্ত বেরিয়ে আসে, তাহলে কিন্তু ভ্যাকসিন নিতেই হবে। কেউ ভয় পেয়ে বাড়িতে বলবো না এইটা করবে না। যদি কুকুরে কামড়ে দেয়, আঁচড়ে দেয়, বাড়িতে অবশ্যই জানাবে এবং তারপরে যে ভ্যাকসিন আছে সেটা দিতে হবে। ভ্যাকসিনের শিডিউলটা হচ্ছে 0, 3, 7, 14, 28। 0, 3, 7, 14, 28। আচ্ছা, 0 ডে মানে কি? যদি কামড়ে দিল তাহলে 0 ডেতে একটা ভ্যাকসিন হবে, তৃতীয় দিনে হবে, 7th ডেতে হবে, 14th ডেতে হবে, আর 28 দিতে হবে। টোটাল 5খানা ভ্যাকসিন হবে। ঠিক আছে? 0 ডে মানে হচ্ছে যেদিন কামড়েছে সেই দিনই ভ্যাকসিন দিতে হবে। কেউ ডিলে করতে পারবে না, কেউ ডিলে করবে না। আজকে যদি হয়ে থাকে তাহলে আজকে ভ্যাকসিন দিয়ে দিতে হবে। এটা সবসময় মনে রাখবে। যদি এই ভ্যাকসিন যদি না নেওয়া থাকে তাহলে এই অসুখটা খুব খারাপ। বুঝে গেছে? এবার আসছি যাতে করে এই অসুখটা ছাড়াতেই না পারে, কোনো বিপদ না হয় তার জন্য। মানে কি? আসছে কোথা থেকে অসুখটা? কুকুরের থেকে ভয়। তাহলে পাড়ার কুকুরগুলোকে যদি ভ্যাকসিন আগে থেকে করে দিই তাহলে আর ভয় নেই। ভ্যাকসিন করা কুকুর যদি কামড়ে দেয়, আঁচড়ে দেয়, সেখান থেকে কোনো বিপদ নেই। যদি অচেনা অজানা কুকুর অন্য কোনো পাড়া থেকে চলে এসছে, তাকে আমি চিনি না, সে যদি কামড়ে আঁচড়ায়, তখন আগে যে কথাগুলো বললাম সেইগুলো করতে হবে। আর যদি বাড়ির কুকুর, পাড়ার কুকুর যেগুলোকে ভ্যাকসিন করা আছে, সে যদি কিছু করে, কিচ্ছু করার দরকার নেই, শুধু ধুয়ে দেবে। তাহলে কি আমি অভিভাবকদের বলছি এটাই যে সকলে আপনাদের পাড়ার যে কুকুরগুলো আছে অর্গানাইজ করুন, তাদেরকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম যদি করতে হয় আমাদের কাছে জানাবেন যে অমুক দিনে আমরা কুকুরগুলোকে অ্যারেঞ্জ করছি এক জায়গাতে, যে সেখানে ভ্যাকসিন। আমাদের কিন্তু ধরার লোক নেই, আমরা গিয়ে ভ্যাকসিনটা নিয়ে যাবো, ভ্যাকসিনটা দেবো, কিন্তু ধরতে হবে নিজেদেরকে। আপনারাও পারবেন না, ট্রেন লোককে দিয়ে। নিয়ম হচ্ছে অনেক স্বেচ্ছাসেবী সংঘ রয়েছে, তাদের মাধ্যমে কন্ট্যাক্ট করতে হবে। তারা এসে তারা ম্যান পাওয়ার দেবে, ডগ হ্যান্ডলার আসবে। কারণ কোন কুকুরটা কি আছে না আছে আমরা যারা সম্ভব নয়। আপনি করতে গেলেন সোশ্যাল সার্ভিস, যদি আসবে কামড়ে দেয়, আপনি ভাববেন এবার কি করবো, একটা ভয়ের মধ্যে থাকবেন যে 5টা ইঞ্জেকশন নিতে হবে এইসব। তাহলে যারা ডগ হ্যান্ডলার রয়েছে, যেসব এনজিও রয়েছে, তাদের মাধ্যমে একটা ক্যাম্প অর্গানাইজ করতে হবে। সেই ক্যাম্পের মধ্যে নিয়ে যাবেন, আমাদেরকে অ্যাডভান্স জানিয়ে দেবেন, আমরা ভ্যাকসিন নিয়ে গিয়ে আমাদের টেকনিশিয়ান থাকবে, তারা ভ্যাকসিনগুলো করে দেবে। বছরে একবার করে যদি করা যায় তাহলে রেবিস নির্মূল হয়ে যাবে। ভারত সরকার টার্গেট নিয়েছে 2030 সালের মধ্যে ভারতবর্ষ থেকে রেবিসকে চিরতরে নিশ্চিহ্ন করবে। সেইটা যদি করতে যাওয়া হয় তাহলে একটা এরিয়ায় যত কুকুর আছে তার 70% কুকুরকে কিন্তু ভ্যাকসিন করতে হবে।
100% করতে হবে না, 70% করলেই গ্র্যাজুয়ালি 100% ইরাডিকেট হয়ে যাবে। এটা হলো নিয়ম। আর এইটা বলার জন্যই আজকে আমাদের এখানে আসা। আমি ভিডিওটা